দুই বাড়িতে ইতিমধ্যে রটে গেছে তাদের ঝগড়ার কারণটা। বর বলছে তার বাচ্চাকে মা তার সামনে আদর মহব্বত করছে না, আর বউ সেটা শুনে খেপে গেছে। তার সন্তানকে সে আদর করছে না, এত বড় কথা তাজদার সিদ্দিকী বলতে পেরেছে। বাচ্চার বাবার প্রতি ভালোবাসা দেখাতে বড্ড কৃপণ করা শায়না মমতাজের প্রতি তাজদার সিদ্দিকীর এই অভিযোগ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টা যুক্তিতর্ক চলছে। শায়না বাপের বাড়িতে আছে, পড়াশোনার বাচ্চাকে নিয়ে সে ভীষণ ব্যস্ত। বাড়িতে এত আলাপ আলোচনা চলছে, সেদিকে তার মনোযোগ নেই। ইচ্ছে করে নিজেকে সরিয়ে রেখেছে সব থেকে, রীতিমতো বিরক্ত বোধ করছে। ইচ্ছে করছে মেয়েটাকে নিয়ে নিজের বাড়ি, শ্বশুর বাড়ি সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালাতে। তাজদার সিদ্দিকী আর তার সম্পর্কের সমীকরণটা কখনো সরল রৈখিকভাবে হওয়ার নয়। এভাবেই হয়তো চলবে। ওই ঘটনার পর সে নিজে থেকে ফোন করেনি, তাজদার সিদ্দিকীও না। তবে তাজদার সিদ্দিকী মেয়েকে দেখার জন্য ঠিকই ফোন করেছে। তিতলি বাবুকে দেখিয়েছিল, শায়নাকে দেখাতে চেয়েছে ভাইয়ার আগ্রহ দেখে, কিন্তু শায়না সামনে আসেনি। তারা দুজনেই কেউ কাউকে আর কোনো অভিযোগ জানায়নি নিজেদের ব্যাপার নিয়ে, কিন্তু বাড়ির লোকের ঘুম হারাম। তারা নিজেরাই তর্ক বিতর্ক করে চলেছে ব্যাপারটা নিয়ে। শায়নার এখন মনে হচ্ছে বেশি আবেগ দেখিয়ে মা দাদির সামনে কেঁদে ফেলাটা উচিত হয়নি। রাইদা বেগম অবশ্য নিজের মেয়েকেই বকেছেন, পরের ছেলেকে কি দোষ দেবেন। বলেছেন ছেলেটা চায় তার সামনে তার মেয়েটা একটু আদর কর, এটাতে ভুল কি বলেছে? মা হয়ে গেছিস এখনো এইটুকু বুঝিস না? অপরদিকে রওশনারাও তাজদারকে বকাঝকা করার পর বলেছে, তোমার বাপ চাচারও এভাবেই চিন্তা ভাবনা না করে কথা বলে ঝামেলা বাড়াতে ওস্তাদ ছিল, তুমিও তাদের মতোই হয়েছো। তিনি তাজউদ্দিন সিদ্দিকী 14 গোষ্ঠী টেনে কথা বলতে লাগলেন তাজউদ্দিন সিদ্দিকীর সামনে। তাজউদ্দিন সিদ্দিকী অবাক হয়ে পড়লেন। এখন আমার গোষ্ঠী কি দোষ করলো বলো তো? তাজদার আর শায়না দুজনে মায়ের বকুনি খেয়ে আপাতত চুপচাপ আছে। তাদের মুখ থেকে আর কিছু শোনা গেল না দেখে দুই বাড়ির লোকজন একটু শান্ত হয়েছে। তাসনুবা বাড়ি ফিরলে বাবুকে নিয়ে যায়, ঘণ্টাখানেক ওই বাড়িতে রাখে, তারপর কান্নাকাটি করলে আবারও নিয়ে আসে। তিতলি কিছুক্ষণ পরপর ওই বাড়িতে আসা যাওয়া করছে, শায়নার সাথে একসাথেই পড়ছে, আবার খাওয়া দাওয়া ওইখানেই করে ফেলছে। ও সরল মনা, শায়না খেতে বললে ফেরায় না। ননদ ভাবি দুজনে একসাথে প্রস্তুতি নিচ্ছে। শায়নার মন ভালো থাকেও আশেপাশে থাকলে। বাচ্চাকে সামলায় তিতলি। তাসনুবা আজ বাবুকে 2 ঘন্টা নিজের কাছে রেখেছে। দিয়ে যাওয়ার সময় দেখলো শায়নার চুলের অবস্থা বাজে, খুব বাজে। চুল নাচড়ে পেঁচিয়ে বেঁধে রেখেছে, বিছানায় বই খাতা খোলা। তাসনুবা তাকে ভালো করে পরখ করে বলল, তুমি কিছু হেয়ার ট্রিটমেন্ট নিতে পারো, তোমার চুল খুব রাফ হয়ে গেছে। আমি গত সপ্তাহে কেরাটিন ট্রিটমেন্ট নিয়েছি, ওদের সার্ভিস ভালো, ওখানে যেতে পারো। তোমার চুলে ডিপ কন্ডিশনিং প্রোটিন ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে। শায়না তিতলির দিকে তাকালো। তিতলি কলম কামড়ে ধরে কথা শুনছে চুপচাপ। বাবু ঘুম, তাই তাসনুবা বাবুকে দোলনায় রেখে চলে যাচ্ছিল। তখনই তিতলি বলল, আপু, আমি রিবন্ডিং করাবো। দরকার নেই, চুলের যত্ন নাও, সুস্থ চুল দরকার সবার আগে। সব সময় আমার সাথে তুমি অবিচার করো, আমার কোনো কিছুর কেয়ার লাগবে না। না না, লাগবে না, তুমি ন্যাচারাল বিউটি ধরে রাখো। যত কম প্রোডাক্টস ইউজ করবে ততই বেটার। তুমিও আমার মতোই, কিন্তু তুমিও তো ইউজ করো। কারণ আমাকে বাইরে যেতে হয় সব সময়। বাইরে কি পরিমাণ ধুলোবালি তোমার ধারণা আছে? তাছাড়া আমাকে মডেলিং করতে হয়, আমার স্কিনের আলাদা কেয়ার দরকার। তুমি কি বুঝবে এইসবে? বাই দ্য ওয়ে, তুমি এখানে পড়ছো নাকি দুজন মিলে গল্পগুজব করছো? আমি পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি আর বাবু সামলাচ্ছি। আর দাঁড়ালো না তাসনুবা, সোজা বেরিয়ে গেল। তিতলি একটা নির্লজ্জ মেয়ে, ওর কোনো লজ্জা নেই। সে চলে যেতে শায়না তার সামনে বসে বলল, তুমি এত তর্কে জড়াও কেন? তিতলি হেসে বলল, তুমিও জড়াও ভাইয়ার সাথে? শায়নাও তার সাথে হাসলো, গালে হাত দিয়ে বলল, এটা তো খুব স্বাভাবিক। কিভাবে স্বাভাবিক? শায়না শ্রাক করে বলল। বরের সাথে সব বউদেরই তর্ক হয়, এটা তো নতুন না। তিতলি মানতে চাইল না, তাই শায়না বলল, হ্যাঁ, সমস্যা এইখানেই যে আমার আর তোমার ভাইয়ের তর্কটা বেশিই হয় অন্যদের চাইতে। তিতলি বলল, আমি বাবা কোনো ঝগড়াঝাটি করব না, একদম কুলে উঠে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবো। বর হচ্ছে ভালোবাসার মানুষ, ঝগড়া করার নয়। ধুত্তরি। শায়নার চোর কপালে উঠে গেল। কি বলে মেয়ে? তিতলি তার মুখের ভাবভঙ্গি দেখে বলল, এভাবে কি দেখছো? শায়না তাকিয়ে আছে। তিতলি বিছানায় কাত হয়ে পড়ে বালিশের নিচে মুখ আড়াল করলো। এভাবে তাকালে লজ্জা লাগে। শায়না অনেকক্ষণ তার দিকে চেয়ে রইল।
কিছুক্ষণ পর বাবু কেঁদে উঠল ঘুমের মধ্যে। সায়না তার একটা ওড়না ডাকলো বাবুর গায়ের উপর, মাথায় হাত বুলিয়ে দিয়ে দোল দিতে দিতে তার মুখের দিকে চেয়ে রইল। তিতলি বালিশের নিচ থেকে মুখ তুলে জিজ্ঞাসা করলো, ভাইয়ার সাথে তুমি কথা বলবে না? তোমরা নাকি পণ করেছো একে অপরের মুখ দেখবে না, কথা বলবে না? তোমায় এসব কে বলেছে? দাদুদের মুখে শুনেছি। সায়না চুপ করে রইল। তিতলি হঠাৎই চমকে ওঠার মতো প্রশ্ন করলো, আচ্ছা, তুমি কি ছোটবেলায় উৎসবের জন্য ভাইয়ার উপর এখনো রাগান্বিত? ভাইয়া তখন তোমার সাথে বাজে বিহেভ করতো? সায়নার সাথে সাথে তার দিকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো, কপাল কুঁচকে বলল। কেন জিজ্ঞেস করছো? তিতলি ফোকলা হাসলো। এমনি, তোমাদের মধ্যে না প্রেম প্রেম ভাবটা নেই। কেমন কাঠখোটা দুজনেই। তোমরা দুজনেই দুজনের কাছ থেকে 1000 বছর দূরে থাকতে পারবে, কিন্তু যারা আদর্শ বর্ব তারা কখনো এমনটা পারবে না। সায়না তার এই কথা সরাসরি অস্বীকার করলো না, বলল, অতিরিক্ত সিরিয়াল দেখার ফল। আমি আজকাল সিরিয়াল দেখছি না, কিন্তু কার্টুন দেখছি শুধু। কথা কম, ম্যাচ শেষ করো। বলেই সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। তিতলি বলে উঠল, তুমি নিজে থেকে ভাইয়াকে একটাবার ফোন দাও। অনেক দিন তো হয়ে গেল। এত টেনশন নিয়ে কিভাবে পরীক্ষা দেবে তুমি? আচ্ছা, তোমার কি ভাইয়ার জন্য একটুও মন পড়ে না? ভাইয়া কিন্তু তোমার সাথে কথা বলতে চায়। তুমি একটু ইঙ্গিত দিলেই নিজ থেকে ফোন করবে। সায়না বলল, তোমার ভাইয়া আমার সাথে কথা বলে না, ঝগড়া করে। ফোন দিচ্ছে না, ভালোই হচ্ছে। ঝগড়াটা তো অন্তত কম হচ্ছে। আমাদের কষ্ট হয় না কথা না বললে? আমার ক্লাসমেট ওর প্রেমিকের সাথে কথা বলতে না পারলে পাগল হয়ে যায়। আর তোমার তো বর। সায়না আর কিছু বলল না। তার সত্যিই কষ্ট হচ্ছে না, তার কিছুই ফিল হচ্ছে না। আর এখানে তার অশান্তি, এখানে তার যত দুশ্চিন্তা, তাজদার সিদ্দিকীর ক্ষেত্রেও কি একই? সায়না তিতলিকে নিয়ে শহরের পার্লারে গিয়েছে। ফেসিয়াল, ডিপ কন্ডিশনিং, প্রোটিন ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর নিয়েছে। তিতলিও খরচ সায়না দিয়েছে। তাজদার সিদ্দিকী প্রতি মাসে তার অ্যাকাউন্টে 200 পাউন্ডের মতো পাঠায়। এত টাকা তার দরকার পড়ে না, কিন্তু তবুও টাকা হাতে থাকায় এখন কারো মুখ চেয়ে থাকতে হয় না। বাবুর অসুখ বিসুখ লাগলে সে শাওনকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, ওষুধপত্র কিনতে পারে। বাবুর জন্য কিছু কিনতে হলে তা কিনে নিতে পারে। তাদের মামের খরচপাতি নিয়ে কাউকে ভাবতে হয় না। তাজদার সিদ্দিকের প্রতি সে কৃতজ্ঞ। তার চোখে দেখা অসংখ্য ঘটনা আছে যেখানে স্বামী যথেষ্ট টাকা পয়সা থাকা সত্ত্বেও বউকে 10 টাকা দেওয়ার সময়ও কৈফিয়ত চায়। আলহামদুলিল্লাহ, তার স্বামী এমন হয়নি, তাকে কারো দ্বারস্থ হওয়ার মতো সিচুয়েশনে রাখেনি। কিন্তু সায়নার মন থেকে এখনো অনেক দুশ্চিন্তা যায়নি, তাই সে অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ করতে চায় না। সেদিন মাকে 1000 ভাঙতি করে দিয়েছিল, পরদিন আবার নিয়ে ফেলেছে। সে কত টাকা তার পেছনে আর বাবুর পেছনে খরচ করছে তা লিখে লিখে রাখছে। বাকি টাকা জমা থাকছে অ্যাকাউন্টে। তাজদার সিদ্দিকী যদি কোনোদিন কখনো হিসাব চেয়ে বসে, কিংবা তার পরিবার, এই ধরনের চিন্তাভাবনা মাথায় আসায় সায়নার যদিও নিজেকে ছোট মনে হচ্ছে, কিন্তু সে চাইলেও মন থেকে ভয়টাকে তাড়াতে পারছে না। তাজদার সিদ্দিকী সবকিছুর উপর তার অধিকারের সত্যতা সম্পর্কে সে এখনো নিশ্চিত নয়, কারণ স্বামীর খেয়ে পড়ে আবার পরে খোটা শুনে হজম করতে পারার শক্তি আল্লাহ তাকে দেয়নি। খোটা দিলেও তার কিছু করার থাকবে না, কিন্তু সে জানে না সেদিন তার মনের অবস্থা কিরূপ হবে। বাবুর 40 দিন পার হতে সায়না শ্বশুর বাড়িতে চলে এসেছিল। কয়দিন পরই শুরু হলো তার পরীক্ষা। এতদিন পার হয়ে যাওয়ার পরও তাজদার সিদ্দিকীর সঙ্গে সে কথা না বলে থেকেছে, এটা পুরোপুরি সত্য নয়। তারা কথা বলেছে, তবে সেই কথোপকথন সীমাবদ্ধ ছিল বাবু পর্যন্ত। আলোচনার বিষয়ে ঘুরে ফিরে বাবু কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, এই পর্যন্তই। ছোট ছোট সংলাপ, সংযত, নিরাসক্ত। তাজদার সিদ্দিকীর কথায় আগে সে রসবোধ, রসিকতার ছোঁয়া পাওয়া গেল না। সম্বোধনেও পরিবর্তন, শুধুই সায়না। মমতাজ শব্দটা সে ভুলেও মুখে আনে না। কথার ধরন হয় ঠিক এমন। সাইনা, আমি মাগরিবের পর একটু ফোন দিলে রিসিভ করতে হবে। কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি। বাবুকে ভিডিও কলে দেখতে চাই। বাবু কি ঘুম? বাবু জেগে? বাবু খেয়েছে? বাবুর এই প্রবলেম সলভ, ওই প্রবলেম সলভ, এইটুকুই। স্বামী স্ত্রীর একান্ত কোনো মিষ্টি কথা, কোনো অন্তরঙ্গতায় কথোপকথনের ভিড়ে আর জায়গা পায়নি। অবশ্য সায়না এর বাইরে আর কোনো কিছু ভেবে দেখেনি। এমনই তো হয়, বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রী আবার আলাদা সময় কিসের? অন্তত যে স্বামী স্ত্রী সম্পর্ক তাজদার সিদ্দিকী আর সায়না মমতাজের মতো অমীমাংসিত। পরীক্ষা শুরু হতেই সায়নাকে শাহিদা বেগম আবারও বাড়িতে নিয়ে এসেছেন।
পরীক্ষা চলাকালীন শায়নার তিরিক্ষি মেজাজটা আবারও খেয়াল করলেন সাইদা বেগম। কিছু বললেই চেঁচামেচি করে দরজা বন্ধ করে মেয়েটাকে নিয়ে বসে থাকে। আশেপাশে লোকজন বলল কেউ তাবিজ করেছে কিনা দেখতে, নইলে বিয়ের আগে এই মেয়ের চেঁচামেচি তো দূর, গলার আওয়াজ পর্যন্ত শুনেনি। পরীক্ষা দিতে যাওয়ার সময় এক একটা ঝামেলা বাদিয়ে তারপর বিরক্ত মুখে ঘর থেকে বের হয়। সাইদা বেগম নিজেই যান নাতনিকে নিয়ে মেয়ের পরীক্ষা সেন্টারে। কি যে কষ্ট দুধের বাচ্চা সামলানো, ভয়ে বলতে পারেন না। আর কিসের লেখাপড়ায়, পড়ালেখার জন্যই তো, জামাইয়ের জন্যে এত মনোমালিন্য হয়েছিল এক সময়। ভয়ে কিছু বলল না। মেয়েটা কেমন যেন হয়ে গেছে ইদানিং, ভালো কথা বললেও তেলে বেগুনে চলে ওঠে। সায়না আধা ঘন্টা পর পর হল থেকে বেরিয়ে এসে বাবুকে খাইয়ে যায়। মেয়ের কান্না শুনলেই পরীক্ষার খাতায় ওর কলম আর চলে না। খাইয়ে আসার পরও যখন কাঁদে, তার উপর পরীক্ষার প্রশ্ন হয় কঠিন, তখন তার ইচ্ছে করে হাত পা ছেড়ে বসে কাঁদতে। তার এই কষ্টের কথা কে শুনবে মন দিয়ে? এত একা লাগে তখন নিজেকে। নিজেকে এত একা কখনো মনে হয়নি তার। এখন মনে হয় সে একা, তার মতো একা আর কেউ নেই পৃথিবীতে। পরীক্ষা তখন আরেকটা বাকি ছিল। তাজদার সিদ্দিকী বাবুর সাথে কথা বলার জন্য তাসনুভাকে দিয়ে একটা বাটন ফোন কিনে পাঠিয়েছে বাড়িতে, ছোট্ট পাতলা একটা মোবাইল সেট, যাতে বাবু সেটাকে হাত দিয়ে ধরতে পারে। অ্যান্ড্রয়েড ফোন ভারী হয়, সে হাত দিয়ে ধরতে চাইলেও পারবে না। ওই বাটন ফোনটা বাবুর কানের পাশে রাখলে সে সেখান থেকে বাবার কণ্ঠ শুনতে পায়। এইটুকুনি একটা মেয়ে, দূরদেশী একটা মানুষ, যার কোলে সে জন্মের পর একবার ওঠেনি, যে তাকে এখন স্পর্শ করতে পারেনি। তার কণ্ঠে আম্মু ডাক শুনলে সে চোখ বড় বড় করে তাকায়, হাত পা নাড়া থামিয়ে দিয়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকে। শায়নারা তো কান্না পায় তখন, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। এর কারণটা কি? কারণ অনেক খুঁজেছে সে। কারণ হিসেবে সে যা খুঁজে পেয়েছে তা ছিল ছোট্ট বাচ্চা মেয়েটাকে সে হিংসে করছিল। মেয়ের সাথে কথা বলা শেষ করে তাজদার শায়নাকে ফোন দেয়। এখন একটা নিয়ম হয়েছে, অফিসে যাওয়ার আগে একবার, ঘুমাতে যাওয়ার আগে একবার সে শায়নাকে ফোনে কল দেয়। পরীক্ষা কেমন চলছে, শরীর কেমন, তারপর নীরবতা, নয়তো কথা বলার অজুহাত খোঁজা। শায়না তখন নিজে থেকেই ফোন রেখে দেয়। মা দাদিমা কেউ কিছু বোঝাতে এলে সে চিৎকার করে ওঠে, ওই লোকের হয়ে যে কথা বলবে তাকে খুন করব, শয়তানের দল সবকটা। সাবরিনা শাহিদা বেগম আর দাদিমাকে বকে, কিছু একটা তো হয়েছে ওর, ওকেই সমাধান করতে দিন, আপনারা ওকে আর জ্বালাবেন না। শাওনও এখন তার সাথে হিসেব করে কথা বলে। মাঝে মাঝে শায়না যখন একটু হাসি খুশি থাকে বলে, পোকানি তো পোকা কমেছে। শায়না তখন আবারও জ্বলে ওঠে। আফসার সাহেব তো মেয়ের সামনেই আসেন না, নাতনিকে কোলে নেন আড়ালে। কখন না জানি বলে বসে, তোমাদের জন্যে আমার জীবনটা শেষ হয়ে গেল। আনিস মায়ের মুখ থেকে রোজ সব শুনে। সেদিন খেতে বসে সে আর চোখে ছোট বোনটার দিকে তাকালো। ওর কি হলো আবার? ওকে তো বিয়ের আগে একবার অশান্ত, রাগী, বদমেজাজি মনে হয়নি। সেটা টের পেয়েছে। তার নিজেরও লজ্জা লাগছিল সবার এমন চাহনি দেখে। সবাই তাকে কি ভাবছে কে জানে। সে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। মেয়েকে নিয়ে, তিতলি, তৌসিফ, শাওনকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাচ্ছে, ফাস্টফুড খাচ্ছে, দোলনায় চড়ছে, পার্কে যাচ্ছে, শুধু নিজেকে ভালো রাখার জন্যে। কারণ মেয়েটার জন্যে তাকে ভালো থাকতে হবে। কিন্তু সেদিন আচমকা বাবুর পাতলা পায়খানা হলো। তা দেখে রসনারা বললেন সে ফাস্টফুড খেয়েছে তাই এমন হয়েছে। শাহিদা বেগমের নীরবতা রসনারার অভিযোগকে সমর্থন জানালো। রসনারা শাহিদা বেগম শুনিয়ে শুনিয়ে আরও বলে গেলেন, তাদের চেয়ে বড় লোক বাড়ির মেয়ে বউ করে নিয়ে গেলেও মেয়েটা তাদের ছেলেটাকে শান্তি দিত, সম্মান দিত। তাদের ছেলের কপালের দোষ, তাই যেচে পড়ে পাশের বাড়িতে মরতে গিয়েছে। শায়নার আগে দুঃখে ক্ষোভে ফেটে পড়ে সারাদিন ভর কাঁদল। তাজদার সিদ্দিকীও বাড়ির সবার সাথে ফোনের উপর ফোন করেই যাচ্ছে। রাতে শায়না ফোন রিসিভ করতে তাজদার বলল, আম্মু কথার কথা বলে ফেলেছে। আমি বলছি এরকম কথা যেন আর না বলে। কান্না থামো প্লিজ। শায়না তাকে আর কিছু বলতে দিল না। চোখের জল মুছে নিঃশ্বাস বন্ধ করে এক নাগাড়ে বলে গেল, আপনি দেশে এসে আমায় তালাক দিন। না আমি আপনাকে কখনো ঘৃণা করা থামাতে পারবো, আর না আপনার পরিবারের মনের মতো হতে পারবো। আমি এসব নিয়ে বাঁচতে পারবো না। দেশে এসে যত জলদি পারেন আমায় মুক্তি দিন। এই সম্পর্কে আমার দম বন্ধ লাগছে। আমি আপনাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, ঘৃণা থামাতে পারবো না। আমি চেষ্টা করেও লাভ নেই। দয়া করে আমার কথাটা শুনুন প্লিজ। তোমার শরীর খারাপ মমতাজ। শায়না তার কথা শুনে কান্নায় ভেঙে পড়ল। ফালতু কথা বলে কথা ঘুরাবেন না একদম। আমি একদম সুস্থ আছি। আমি ঘৃণা করি আপনাকে। আপনি দূরে কোথাও চলে যান আমার জীবন থেকে। ভীষণ থেতো লাগছে আপনাকে আমার। আমি এই সম্পর্ক চাই না। একটু বোঝার চেষ্টা করুন। আমাকে দিয়ে এসব হবে না। আপনাকে আমি ভাবতেই পারি না। আপনাকে আমি ভাবতে চাই না। আপনাকে, এমনকি আপনার কোনো কিচ্ছু আমি আমার আশেপাশেও চাই না।
আপনার নামটা পর্যন্ত আমি শুনতে চাই না। এবার বুঝে নিন ঘৃণার পরিমাণ ঠিক কতটুকু, আর আমি আপনার কাছে কেন থাকতে চাই না। তাজদার আর কিছু বলল না। শাহিনা তাকে থামিয়ে দিয়ে বলল, দেশে এসে সব সমাধান করে দিয়ে যান, কোনো সান্ত্বনা শুনতে চাই না আমি। তাজদার বলল, ভিডিও কলে আসো একবার, প্লিজ প্লিজ শাইনা। না, দেশে আসুন, বাকি কথা তখন হবে। একবার আসো, শুধু একবার, আচ্ছা শেষবার প্লিজ। শাহিনা ফোন রেখে দিল। ভোলা ভালা চেহারাটা দেখে তাকে আবারও ফাঁসাবে। সে আর ফাঁসবে না। বাবু ঘুম থেকে জেগে উঠেছে, মায়ের কোল না পেয়ে কাঁদছে। শাহিনা তার দিকে চেয়ে রইল। শাহিদা বেগম এসে দেখলো মা মেয়ে একই সাথে কাঁদছে। শাহিনার বোনেরা বেড়াতে এসেছে। শাহিনাকে বলছে কিছুদিন তাদের সাথে বেড়াতে যেতে। শাহিনা তা শুনে হ্যাঁ না কিছু বলল না। শাহিদা বেগম বললেন, ওকে এখন কিছু বলিস না, ওর যা ইচ্ছে তাই তাই করুক, কেউ কিচ্ছু বলিস না। বেলা গড়াতেই বাবুকে গোসল করিয়ে দিলেন শাহিদা বেগম। বেশি পানি দিয়ে ফেলেছিল মাথার উপর। শাহিনা এসে বাবুকে কোলে নিয়ে গা মুছিয়ে দিতে দিতে বলল, এত পানি দিলেও বাঁচবে আম্মা? না পারলে কেন করতে যাও? আমি তো বলেছি কিছুক্ষণ পর আমি ওকে গোসল করিয়ে দেবো। ঠান্ডা লেগে গেলে তখন আমার বলো দোষ আমার। বলেই মেয়েকে তোয়ালেতে জড়িয়ে সে ভিতরে চলে গেল। শাহিদা বেগম তার যাওয়ার পথে চেয়ে বললেন, বেলা পড়ে যাচ্ছে, আর সে নাকি কখন বাচ্চাটাকে গোসল করাবে। আজকের পর থেকে তোর মেয়ের কোনো কাজ আমি করব না, তুই করবি সব। বেশি করছি বলে মাথায় উঠে যাচ্ছে। যা না, শ্বশুর বাড়িতে চলে যা, বিয়ে দিয়েও আপদ নামেনি। কাজও করব, হম্বিতম্বিও সইব, পোড়া কপাল আমার। সাবরিনা বলল। আম্মা এসব কি বলছেন? শারমিলা বলে উঠল, পাশের বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছ, মেয়েকে দেখভাল করতে পারবে বলে, এখন এত বেজার হচ্ছ কেন? হব না, জামাইটা ফোন করলে ফোন ধরে না, বলে কিনা দেশে এলে কথা বলবে। এসব শুনে ওর শ্বশুর শাশুড়ি রেগে গেছে, বলছে ছেলেটা দেশে গেছে 6-7 মাস হয়নি, আবার নাকি দেশে আসার কথা বলছে। টাকা পয়সা একটাও থাকবে না এই মেয়ের জন্য, মাসে মাসে টাকা পাঠাচ্ছে, সেগুলো বাপের বাড়িতে বসে বসে খাচ্ছে। তোর বোন বুকে হাত দিয়ে বলতে পারবে এই সংসারে ওর কাছ থেকে একটা টাকাও আমি খরচ করেছি? আমার ছেলেরা যা খাওয়াচ্ছে তাই খাচ্ছি, তাদের বোনকেও তাই খাওয়াচ্ছে। ওর কাছ থেকে সেদিন 500 টাকা ধার নিলাম, পরদিনই খুঁজে নিয়ে নিল। এত কথা সইব কেন ওই শাশুড়ির মুখে? তুমি বড় আম্মাকে বলতে পারো নাই ওর টাকা তোমরা নাও না? ওরা বিশ্বাস করবে কেন? তোর বোন তো কিপটার কিপটা, জামাইয়ের টাকা একটাও বাড়তি কোথাও খরচ করে না, বলে আমাকে হিসেব দিতে হবে। কেন করে না সেটা তো বুঝতেই পারছো। বড় আম্মা এরপরও এমন কিছু বললে মুখের উপর বলে দেবে ও তোমার সংসারে 1 টাকাও বাজার খরচ দেয় না। তাজদার সিদ্দিকির টাকা তার বউ বাচ্চার ওষুধের পেছনেই খরচ হচ্ছে। শাহিদা বেগম বলল, আমি ওই ছেলেকে আর কিছু বলতে পারবো না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কত করে বলছে আপনাদের মেয়েকে বোঝান, আমি ওকে কোনো মতেই বোঝাতে পারি না। ছেলেটা ওখানে চাকরি করবে নাকি ওকে নিয়ে টেনশনে থাকবে? ছেলেটাকে আরও কি কি বলেছে আল্লাহ মালুম। ওই মেয়ে কখন এত বজ্জাত হলো আমি তো বুঝলাম না। সাবরিনা তখন চুপচাপ কাপড় মেলে দিচ্ছিল। পুকুর পাড়ের রশিতে এসে এবার মুখ খুলল, বলল, তোমাদের ছোট জামাইয়ের কিন্তু পয়সার অভাব নেই আম্মা। 2 মাস অন্তর দেশে আসার তৌফিক দিয়েছে আল্লাহ, তোমার মেয়েও সেটা জানে, তাই বলতেছে দেশে আসার জন্য। ওকে ধমকি কিছু হবে না, অনেক তো ধমকেছ, কাজ হলো? তুমি বড় আম্মার কথা কানিয়েই নাও না। বড় আম্মা আর বড় আব্বা চাইছে ছেলের 2টো পয়সা জমুক, ব্যাংক ব্যালেন্স ভরুক। ওরা চাইবেই ছেলে যাতে বউয়ের কথায় দেশে না আসে। শারমিলা বলল, কথাটা ঠিক, বিয়ের পর তো 5 মাস গেল হাসপাতালে, ওদের সংসার হলো কই? রায়হান ভাই বিয়ের 2 বছর বউ নিয়ে ঢাকায় ওদের ফ্ল্যাটে ছিল। বড় আম্মা ছোট্টটাকে একদম নিজের কাছে বেঁধে রেখেছে। তোর বোনকে বিদেশ নিয়ে যেতে চায়নি, ও তখন যায়নি কেন? কেন যায়নি সেটা তুমি জানো না? সমাধানের কথা না বলে উল্টোপাল্টা কথা বললে কোনো কিছু সমাধান হবে আম্মা? শাহিদা বেগম আর কিছু বললেন না। দুপুরে খেয়ে দিয়ে শাহিদা বেগম একটু ভাত কম দিচ্ছিলেন, তখনই এই সুদূর লন্ডন থেকে ফোন এলো। তিনি ধরফড়ি শোয়া থেকে উঠে বসলেন। শাওন নাম্বার চিনিয়ে দিয়েছিল। নাম্বারটা দেখে বুক ধরফড় করে উঠল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, শুনছি, বলো। তাজদার জানতে চাইলো শাহিনা কোথায়, বাবু কোথায়, ওনাকে সন্তোষজনক কিছু বলেছে কিনা। শাহিদা বেগম বললেন, মা মেয়ে এখন ঘুম, ও আমাকে এখনো কিছু বলেনি বাবা।
আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না। ওর রোগ আমি ধরতে পারছি না। ও এমন মেয়ে তো ছিল না, কোনোদিন আমার হ্যাঁর উপরে না বলেনি। পাতে যা দিতাম তাই খেয়ে উঠে যেত। ওর বাপ ভাই যেটা পছন্দ করে আনতো ওটাই পড়তো। এত নকরামি ছকরামি কখনো করেনি। তাজদার গম্ভীর হয়ে সব শুনে বলল, আচ্ছা, ও যখন যেতে চাইছে না তখন যাওয়ার দরকার নেই। আমি আম্মুকে বুঝিয়ে রাখবো, বাবুকে একটু দেখে রাখবেন। ওর মেন্টাল কন্ডিশন ঠিক নেই এখন। আমি দেখছি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। শাহিদা বেগম সংকোচের সাথে থেমে থেমে জানতে চাইলেন, তো বাবা তোমার ফোন আর একবারও ধরেনি? ধরেছে, রিসিভ করে বাবুর সাথে কথা বলতে দিয়েছে। তুমি একটু চেষ্টা করো বাবা। তোমার আম্মা আব্বার মাথা গরম, তারা তো পরের মেয়ের সবটা বুঝবে না। আমি আর কি বলবো, নিজের মেয়েকে নিজেই তো বুঝতে পারছি না। এখন আমি মারধর করলেই তো। আপনাকে কিছু করতে হবে না, এখন যা ইচ্ছা তাই করুক। বাইরে যেতে চাইলে বাধা দিন না, আমি দেখছি বাকিটা। কিছু একটা তো করতেই হবে, কিছুদিন ওখানে থাকুক। আচ্ছা, ওখানে আপনার সমস্যা হচ্ছে না তো? না না বাবা, কি বলছো? সমস্যা হবে কেন? মেয়ে নাতনি দুটোই তো আমাদের। একটা কথা জানা ছিল। কি কথা বাবা? বাবুর খরচাপাতি ও দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। একটু থেমে এসে শাহিদা বেগমকে আবারও জিজ্ঞাসা করলো, বাজার খরচ দেয় না? যদিও বাজার খরচ দেওয়ার কথাটা সে শায়নাকে নিজে থেকে বলেনি, সে কিছু মনে করবে ভেবে। ভাববে তার বাপ ভাইয়ের এত অভাব, তার খাওয়ার খরচ দিতে হবে। তাজদার সিদ্দিকে কি ভাবছে তাদের, কিন্তু এত মাসে থাকছে, ভালো মন্দ খাবার ফলমূল খেতে হচ্ছে, বাজার খরচ কিছু তো তার দেওয়া উচিত। ও যদি না দেয় তাহলে সে এদিক থেকে পাঠিয়ে দেবে, তাই জানতে চাওয়া। শাহিদা বেগম মিথ্যে বললেন, দেয় দেয়, বাজার খরচও দেয়। তাজদার ওনার বলার ধরন দেখে সত্যিটা বুঝে গিয়েছে, যদিও তবুও বলল। আচ্ছা। আর কিছুক্ষণ কথাবার্তা বলে সে ফোনটা রেখে দিল। গত সপ্তাহে শায়না তাকে ব্যাংকের মিনি স্টেটমেন্ট সেন্ড করেছিল, কোথায় কত টাকা গিয়েছে তা হিসাব করে নোট করে দিয়েছিল। এটা বলেছিল সে তিতলিকে নিয়ে পার্লারে গিয়েছিল। মেজো আপু তাকে দেখে বারবার করে বিরক্তি প্রকাশ করায়। সেখানে কত টাকা, বাবুর পেছনে কত টাকা গিয়েছে সব কিছুর হিসাব দিয়েছে। অন্যান্য মাসের চাইতে সেই মাসের খরচ কেন বেশি হয়েছে তার হিসাবটাও দিয়েছে। তাজদার খানিকটা অবাক হয়েছিল শুরুতেই। সে এটা জানতো যে শায়না তার পাঠানো টাকা দিয়ে বিলাসিতা করবে না, কারণ এতগুলো দিন ধরে সে টাকা পাঠাচ্ছে। শায়না এই টাকা থেকে নিজের জন্য একটা ড্রেস অবধি পছন্দ করেনি, না একটা চুলের ক্লিপ। তাই তো সে তাসনুবাকে বলেছে নিউ মমের জন্য যত স্কিন কেয়ার প্রোডাক্ট লাগে সব কিনে দিতে, কিন্তু এভাবে পার্লারে যাওয়ার খরচটা হিসেব দিয়ে বসবে এটাও সে ভাবেনি। রাগও হয়েছিল ভীষণ। পরক্ষণেই তার মনে হলো সে বোধহয় ওইটুকু অধিকারবোধ এবং টাকাগুলো তার ভাবার অবকাশটুকু শায়নাকে দেয়নি, যার কারণে শায়নার মনে হতো টাকাগুলো তার ইনকামের একটা অংশ সে স্ত্রী হিসেবে ডিজার্ভ করে, এটা তার হক, শুধু একটা নিছক দায়িত্ববোধ নয়। তার শায়নাকে ফিল করানো উচিত ছিল এই টাকাগুলো একান্তই তার। সে ইচ্ছা মতো খরচ করলেও তাজদার সিদ্দিকী তাকে কিছু বলবে না, কৈফিয়ত চাইবে না। তার এই কুণ্ঠাবোধ দূর করতে পারেনি দেখে তার নিজের কাছে লজ্জাবোধ করছিল তখন। শায়না প্রায় 1.5 মাস পর জায়নামাজ বিছিয়েছে। আজ দাদিমা বললেন, দেখ বোন, তোর মনের শান্তি একমাত্র আল্লাহ দেবেন। নামাজ কালাম পর দেখবি মনে শান্তি লাগবে। 1.5 মাস আগে সে ঠিকঠাকভাবে নামাজ পড়তে পারছিল না, সূরা মুখ দিয়ে আসছিল না, নামাজের মধ্যে বারবার অমনোযোগী হয়ে পড়ছিল। যাবতীয় সব ভুলভাল চিন্তাভাবনা মাথায় কিলবিল করছিল। নামাজে দাঁড়ালে জোর করেও মুখে সূরা আসছিল না, এলেও মনে হচ্ছিল ভুলভাল পড়ছে। আজ 1.5 মাস পরও তার অবস্থার উন্নতি হয়নি দেখে সে নিজে জায়নামাজে বসে কান্নাকাটি জুড়ে দিল। তার অন্তর এতটা কলুষিত কখনো ছিল না, বরং তার অন্তর কতটা প্রশান্তির, কতটা ঐশ্বর্যতা ছিল সেখানে তা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। ধন দৌলত প্রাচুর্যের চাইতেও বেশি প্রশান্তি ছিল সেখানে। কারো খেলে গুণ গাইতে হয় এটা সে ছোট থেকে জানে, বিশ্বাস করে পালনও করত। এতটা অকৃতজ্ঞ সে তো কোনোদিনও ছিল না। কারো কাছ থেকে যত্ন, আত্মীয়, ভালোবাসা, মমতা, আস্থা, নিঃস্বার্থ সঙ্গ পরপর তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার যে অপরাধবোধ তাকে ভেতর থেকে গিলে খাচ্ছে, সেই দুঃখে সে আজ সম্পূর্ণ বিধ্বস্ত। সে নিজেকে ফিরে পেতে চায়, যার অন্তরে দয়া মায়া ভালোবাসার কোনো শূন্যতা কোনোদিনই ছিল না। নিজের কাছে সে নিজেই মরিয়া হয়ে ফিরতে চায়, যদিও সে জানে হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যত কঠিন, নিজের হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে আনা তার থেকেও কঠিন। তবুও সে ফিরতে চায়। বিয়ের আগে যে সুন্দর সংসারের স্বপ্নে সে বিভোর থাকতো, সেই স্বপ্নের সংসার সাজানোর জন্য সে অন্তর থেকে সমস্ত প্রতিশোধ পরায়ণতা, ক্ষোভ, বিদ্বেষ, রাগ দূর করতে চায়।
যে অন্তর কলুষিত ভালোবাসা সেখানে দ্বিধাগ্রস্ত, যে অন্তর কলুষিত মুক্ত মায়া মোহব্বত সেখানে স্বাধীন। বিছানায় বসে মেয়ের গায়ে বেবি পাউডার মেখে সায়না তার গায়ে নাক ডুবিয়ে দিয়ে শ্বাস টানল। এই ঘ্রাণটা তার এত প্রিয়, ইচ্ছে করে সারাদিন ডুবে থাকতে। সে তুলতুলে গায়ে অসংখ্য চুমু খেয়ে তারপর কপালে গালে আদর করে একটা ফতুয়া পরিয়ে দিল। তারপর শাওনকে ডাক দিল। ভাই আমার ময়নাকে একটু বাইরে নিয়ে যাও না, চিচিকে পেলে ওর কোলে দিয়ে দিও, ময়না একটু ঘুরবে, তাই না মা? হাত পা নেড়ে সে মায়ের কথাকে সমর্থন জানালো। হঠাৎই সায়নার খেয়াল হলো তিতলি তেমন আসছে না কয়েকদিন ধরে। হ্যাঁ, অনেক কম এসেছে। পরশু এসেছিল, বাবুকে নিয়ে সোজা চলে গিয়েছিল। কাল এসেছিল, রান্নাঘর থেকে বাবুকে নিয়ে চলে গিয়েছিল। তার সাথে কোনো রকম কথা বলেনি, দেখাও করেনি। আগের মতো বসে গল্প সল্প করে না। হুট করে ওর কি হলো? হাত পা একসাথে নেড়ে তাজনা তখন খেলছে। শাওন এসে বলল, তোর ময়না আমার শার্ট ভিজিয়ে দিলে মুশকিলে পড়ব। মেজর কাছ থেকে নিয়েছি শার্টটা, কিছু হলেই আমাকে পিটিয়ে ডালিম গাছের সাথে ঝুলিয়ে দেবে। সায়না বলল, আমার মেয়েকে অপমান করবে না একদম, ও যখন তখন কোল ভিজায় না, না মা? মেয়ে হাসতে দেখে সায়না বলল, দেখো দেখো কেমন করে হাসছে। শাওনের কোলে দিয়ে দিল সে। শাওন তাকে নিয়ে যেতে যেতে বলল, মামা বড় হয়েছে দ্রুত, মামুর জন্য বউ খোঁজা লাগবে, বুঝলি? আরে ভাই, এই মেয়ে কি বুঝে এত হাসে? তাজনাহাকে পাড়াপড়শিরা সবাই আদর করে। সে এই কোলে ওই কোলে ঘুরে বেড়ায় সারাদিন। খিদে পেলে তখন কাঁদে, সবাই বলা বলি করে তাজের মেয়েটা মিশুক হবে, সবার কোলেই থাকে। শাওন তাকে নিয়ে ঘুরে বেড়ালো অনেকক্ষণ। আসরের পর এনে দিল। সায়না তখন আসরের নামাজটা সবেমাত্র পড়ে উঠেছে। শাওনের ডাকে দরজার কাছাকাছি গেল। বাবুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে মাথায় টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বলল, অনেক বেড়ানো হয়েছে, এবার আমার আম্মা খাবে। খুব খিদে পেয়েছে না? প্যাম্পাস কি ভিজে গিয়েছে? দেখি না, ভেজেনি। মেয়ের সাথে কথা বলতে বলতে নিজের ঘরের দিকে চলে গেল সে। দরজা বন্ধ করে তাজনাকে খাওয়াচ্ছিল। ঠিক তখনই ঘরের বাইরে শাহিদা বেগম, আফসার সাহেব, আশরাফ দুলাভাই সবার গলার আওয়াজ শোনা গেল। কি বলা বলি করছে তা যদিও শোনা যাচ্ছে না। মেয়েকে ঘুম পাড়িয়ে সায়নার মাগরিবের নামাজ আদায় করতে সুবিধা হয়েছে। সে মাগরিবের নামাজ আদায় করে মেয়ের মাথায় একটা ফু দিল, দোয়া পড়ে। তারপর মনে হলো তার কিছু খাওয়া উচিত। তখনই ঘর থেকে বের হলো। রান্নাঘরে শাহিদা বেগম নেই, শুধু আপা আর ভাবি, দাদি। যেহেতু বাড়িতে আজ সবাই আছে সেহেতু শারমিলা কিছু পাকোড়া, 2 ধরনের নাস্তা বানিয়েছিল। সে কয়েকটা পাকোড়া আর কিছু নাস্তা নিয়ে একমগ চা নিয়ে ঘরে চলে যাচ্ছিল। ঠিক তখনই সাবরিনা ডাকলো, শাইনা, তাজনার আব্বু এসেছে। তৌসিফের কণ্ঠস্বর শোনা যাচ্ছে তার ঘরে। দাদিমা মৃদুস্বরে বললেন, ওর চাচা এসেছে ওকে নিয়ে যাওয়ার জন্য। একটা সুন্দর দেখে ফ্রক পরিয়ে দে, বাপের সাথে প্রথম মোলাকাত। শায়নার কানে তখনও বাজছে সাবরিনার বলা কথাটা। তাজনার আব্বু এসেছে। তাজনাকে একটা হলুদ রঙের ফ্রক পরিয়ে দিল শায়না। কাছে ঘুম ভেঙে যাওয়ার পর সে ঠোঁট টেনে টেনে কাঁদছে। তৌসিফ বলল, এই রে বুড়ি, কান্না শুরু করে দিয়েছে কেন? শাওন বলল, বাপের সামনে ডং ডাকানোর জন্য। মেয়ে কাঁদবে, বাপ সেটা দেখে বলবে আমার মেয়েকে কাঁদালি কোন শালা। শারমিলা, সাবরিন, তৌসিফ উপস্থিত সবাই একসাথে হেসে ফেলল। শারমিলা বলল, বাপের কোল পেলে শান্ত হয়ে যাবে। তৌসিফ বলল, আরো বেশি কাঁদলে তখন তো সমস্যা। শায়না তার কপালে একটা চুমু দিয়ে তৌসিফের কোলে দিয়ে ফেলল। তৌসিফ বেরিয়ে গেল তাকে নিয়ে। সাইড সাইড সাইড, বিগ মাদার যাচ্ছেন। আফসার সাহেব বললেন, নানুমণি আব্বার সাথে দেখা করতে যাচ্ছি, কাঁদছে কেন? তৌসিফ বলল, আপনার নানুমণি এত মানুষের হয়েছে দেখে ভয় পেয়ে গেছে। তার কান্না থামছে না কিছুতেই। তাই শাহিদা বেগম তৌসিফের কোল থেকে নাতনিকে নিয়ে ফের বললেন, দাঁড়াও বাবা, ওর বোধহয় খিদে পেয়েছে, এভাবে নিয়ে যেও না। তিনি নাতনিকে না নিয়ে চলে এলেন। শায়নাকে চুপিসারে বললেন, ওকে একটু খাইয়ে দে, ঘুম থেকে ওঠার পর কিছু খাওয়াতে হয়। শায়না চেয়েছিল খাওয়াতে, কিন্তু ঘর ভর্তি মানুষ দেখে আর পারেনি। তাজনা খেয়ে দেয়ে শান্ত হয়ে আবারও চাচার কোলে চলে গেল। তৌসিফ তাকে নিয়ে বেরিয়ে গেল। আচমকা বাড়িতে হাজির হওয়ায় ছেলেকে দেখে রসনারা, তাজউদ্দিন সিদ্দিকী সবাই বেশ খুশি হয়েছেন। তবে অসন্তুষ্ট এক জায়গায়। এভাবে কাউকে না জানিয়ে চলে আসার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। বউয়ের কথায় এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে থাকলে এ তো বেশ সমস্যা। তাজদার বুঝিয়ে বলল, ব্যাপারটা জটিল, না এসে সে সমাধান করতে পারছিল না, তাই চলে আসতে হচ্ছে। শায়নাকে নিয়ে আরও অনেক কথাবার্তা চললো সেখানে। রসনারা ছেলের বউ নিয়ে মোটামুটি সব ধরনের অভিযোগ তুলে ধরলেন ছেলের সামনে। তাজউদ্দিন সিদ্দিকী বললেন,
তুমি পছন্দ করে বিয়ে করেছো, এখন ওকে কিছু বলার দরকার হলে তুমিই বলবে। আমরা সেখানে কি বলবো? তোমার হয়ে কথা বলতে গেলেও তোমার শ্বশুরবাড়ির শত্রু হয়ে যাব। তোমার মা কি না বলেছে তা নিয়ে তোমার বউ কান্নাকাটি জুড়ে দিয়েছে। তোমার ভালো কথা বললেও সমস্যা বেড়ে যাচ্ছে। তাই আমি তোমার আম্মুকে বলেছি কোনো ব্যাপারে কথা না বলতে। যাওয়ার আগে তোমার আম্মুর সাথে ওর কথা বলিয়ে দিও। ওরা শাশুড়ি বৌমা নাকি কথাবার্তা বলে না অনেকদিন। তাজদার চুপচাপ শুনলো পুরাটা। তাসনুবা চা এনেছে। তাজদার চায়ের কাপে চুমুক দিতে দিতে জানতে চাইলো, আম্মু কখন ওর সাথে কথা বলা বন্ধ করেছে? আমার চেয়ে আম্মু তো ওকে বেশি চিনে জানে। শাশুড়ি হওয়ার পর সম্পর্ক কি বদলে যায় তার আশ্চর্য লাগছে। এর শত্রু তো সে ছিল, সে ওদেরকে পছন্দ করতো না, আম্মু করতো। আম্মু বরং শায়নাকে প্রোটেক্ট করতো। তাহলে তাহলে এ ছেলের বউ হওয়ার অপছন্দের তালিকায় কেন গেল? এত মনোমালিন্য কেন বাড়তে লাগলো? রসনারা তাকে খুলে বলল যা যা হয়েছে। তিনি নিজে যা বলেছেন তাও আড়াল করলেন না, কারণ তাজদার পরে শাশুড়ির মুখে জানার পর মাকে ভুল বুঝবে। তাজদার সবটা শোনার পর হাত দিয়ে মুখ মুছল, বলল, নোভা তখন কোথায় ছিলে? তাসনুবা ছটফটিয়ে উঠে বলল, আমি তখন ছিলাম না। যদি থাকতাম তাহলে আম্মুকে আটকাতাম। আমি জানি এই সময়টা খুবই সেন্সিটিভ। আম্মুর ওই কথাটা বলা উচিত হয়নি। আম্মুও ভাবতে পারেনি শায়না অতটা রিয়াক্ট করবে। মনে মনে যদিও সে ভয় পাচ্ছে শায়না তার ব্যাপারে ভাইয়াকে কিছু বলেছে কিনা। পরে সে নিশ্চিত হলো এটা ভেবে প্রেগন্যান্সির শুরু থেকে এখন পর্যন্ত সে শায়নাকে এমন কিছু বলেনি যার জন্য শায়না রিয়াক্ট করতে পারে। বরঞ্চ শায়নার আচরণ বিরক্ত লাগলে সে নিজেকে সংযত রেখেছে। এমনকি এই কয়েক সপ্তাহে সে না শায়নার সামনে গিয়েছে না কোনো কথা বলেছে। তার মনে হচ্ছে শায়না এখন এমন একটা স্টেজে আছে, তাকে এখন ভালো কিছু পরামর্শ দিলেই তার বিরক্ত লাগতে পারে। ভাইয়া যেহেতু দেশে নেই, কিছু দেখতে পাচ্ছে না, সেহেতু কিছু ভুলভাল শুনেই হয়তো টেনশন করবে এইসব নিয়ে। ভাইয়াকে পীড়া দিয়ে লাভ নেই। তাজদার মাথা হেট করে বসে রইল। পুরো ব্যাপারটা ঘেটে গেছে। প্রথমত ঝামেলার উৎপত্তি তার দিক থেকেই শুরু হয়েছে, নইলে আম্মু কিছু বললে এমন সিচুয়েশন তৈরি হতো না। প্রশ্রয়টা তার দিক থেকেই পেয়েছে। রসনারা চুপ করে রইলেন। ছেলের সামনে এমন লজ্জাজনক পরিস্থিতিতে কখনো পড়তে হবে এটা তিনি কখনো ভাবেননি। আজকের পর থেকে ওর বউকে নিয়ে কোনো কথাই বলবেন না তিনি। রায়হান তাজদারকে এত দুশ্চিন্তাগ্রস্ত দেখে বললেন, তুই এত চাপ নিস না, শায়নাকে বুঝিয়ে বললে ও বুঝতে পারবে। আম্মু, তুমিও এমন বেফাস কথাবার্তা বলবে না। তোমাদের ছেলে পছন্দ করে বিয়ে করেছে। বড়লোক ছোটলোক যাই হোক, ও পছন্দ করে বিয়ে করেছে। একটা মেয়েও হয়ে গেছে। এখন এইসব বললে কি হবে? নাতনির মুখের দিকে তাকিয়ে অন্তত কথা বলবে। তোমরা পরিস্থিতি জটিল করে ফেলছো। এখন ওকে এসে সমাধান করতে হচ্ছে। রসনারা ছেলের মাথায় হাত রাখলেন। ছেলেকে যতটা সম্ভব সান্ত্বনা দিলেন। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, বাদ দাও, সংসারে এমন অনেক কিছুই হবে। তোমার মায়ের ওকে কিছু বলার অধিকার আছে। অধিকার থাকলে সব বলা যায় না। অবশ্য এটা বলতে গিয়ে সে নিজেই আটকে গেল। শায়নার মুখে এই সম্পর্ক ভাঙার কথা ওঠার আগ অবধি তার মনে হয়নি, তার মাথায় আসেনি একটা কথা থেকে অনেক ভয়াবহ ঝামেলা সৃষ্টি হতে পারে। কথার উপরে একটা সম্পর্ক বেঁচে থাকে। এই দুর্বল নড়বড়ে এই সম্পর্কের সুতোটা শক্ত হওয়ার আগেই ছিঁড়ে যাচ্ছে শুধু কথার জন্যে। এখন সবটা কিভাবে ঠিক করবে সে মাথার রগ দপদপ করছে। তাজদার বাবা মা ভাই বোনের সাথে কথা বলায় তখনও ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে হই হই করে তৌসিফ ঢুকলো বাবুকে নিয়ে। ফিসফিস করে হুঁশিয়ারি দিল, আনিস ভাই আর শাওনরা আসছে, ফালতু বকা বন্ধ করো সবাই। বাপ জ্যাঠাকে একচোটে বকে দিল সে। তাজদার দাঁড়িয়ে পড়ল। এতক্ষণের গুমট পরিবেশ মুহূর্তে পাল্টে গেল বাবুর আগমনে। সে হাত বাড়িয়ে দিল। তৌসিফ তার কোলে তুলে দিতে দিতে তিতলি আর তাসনুবাকে বলল, ফুল নিয়ে আয়। ঝিমলি ফুল নিয়ে এলো। তাজদারের কোলে বাবুকে দিতেই উপর থেকে ফুল ঝরে পড়তে লাগলো বাবা মেয়ের মাথার উপর। তাজদারের ঠোঁটে হাসি ফুটলো। নিজের অংশ, নিজের অস্তিত্ব, নিজের রক্ত। কপালে প্রথম পিতৃস্পর্শ রাখলো সে, তারপর কপালে গালে অবিরত ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। নিজের মাথা দিয়ে মেয়ের মুখের উপর ছাদ হয়ে দাঁড়ালো যাতে মুখে ফুলের পাপড়ি না পড়ে। আনিস তিতলিকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর ফুল ছিটানোর দরকার নেই, বাবুর চোখে পড়বে। তাসনুবা হাতের মুঠোয় থাকা ফুলের পাপড়িগুলো তার মুখের উপর ছুঁড়ে মেরে হন্য নিয়ে চলে গেল। সবকিছুতে ওনার নাক গলাতে হয়। আনিস চুল থেকে পাপড়ি ঝেড়ে দুলাভাইদের পাশে গিয়ে বসলো। শায়নার বড় দুলাভাই বলল, বিআইন হুট করে রেগে গেল কেন? আনিস শোনেননি এমন ভাব ধরে বলল,
ওর আমাদের বাড়িতে যাওয়ার দরকার ছিল। কেকটা কাটুক। আনিস আর শাইনার দুলাভাইদের সাথে তাজদারের মোলাকাত আসার সাথে সাথে হয়েছে। কিছুক্ষণ আগে কেক আর মিষ্টি সন্দেশের পার্সেলটা রিসিভ করতে গিয়েছিল আনিস। তাজদার বিকেলে তাকে জানিয়েছিল সেই এয়ারপোর্টে নামবে কিছুক্ষণ পর। কথাটা শোনার পর আনিস স্তব্ধ হয়ে গিয়েছিল। সে ভাবতেও পারেনি তাজ তাকে সত্যি সত্যি বলছে। তাজদার নিজেই মিষ্টি সন্দেশ কেক অর্ডার দিয়ে রেখেছিল, আনিসকে বলেছে রিসিভ করে নিতে। সেগুলো রিসিভ করে নিয়ে এসেছে আনিস। রসনারা মধু নিয়ে এলেন, ছোট্ট একটা পেয়ালা করে তাজদারকে বলল, আঙুলে করে নিয়ে একটু খাইয়ে দাও। তাসনুবা বলল, হাত স্যানিটাইজ করতে হবে আগে। তাজদার তার কথা মতো হাত ধুয়ে এলো। তারপর তাসনুবা তার কোলে এনে দিল বাবুকে। আঙ্গুলে মাথায় হালকা মধু নিয়ে বাবুর ঠোঁটের ফাঁকে রাখলো সে। নরম তরম ঠোঁট দিয়ে বাবার আঙ্গুল কামড়ে ধরল সে। তাজদার হঠাৎই হেসে ফেলল। আঙ্গুল খেয়ে ফেলবেন নাকি? হাসছে সে। রসনারা এবার একটু নিশ্চিন্ত হলেন। বুকের উপর এতক্ষণ একটা পাথর চাপা ছিল তার দুশ্চিন্তাগ্রস্ত চেহারা দেখে। মেয়েকে নিয়ে কেক কাটলো তাজদার। মেয়ের হাতটা কেকের একপাশে ডুবিয়ে হাত থেকে চেটে পুটে কেক খেলো। বাবু তখনই গল গল করে দুধ সাদা বমি করে দিল বাবার বুকে। সবাই একসাথে হেসে উঠল। সেরিছে। আনিস হঠাৎই বলল, বড় আম্মা ওখানে আয়োজন শুরু করে দিয়েছে। তাজ আজকে দুলাভাইয়ের সাথেই আমাদের ওখানে থাকবে। রায়হান ভাই, তৌসিফ আর বড় আব্বারাও সবাই। তাসনুবা বলল, মোটেই না, আজকে সবাই আমাদের এখানে খাবে। আমার ভাইয়া নিজের বাড়িতে আগে খাবে, তারপর শ্বশুর বাড়িতে। আনিস বলল, বলে লাভ নেই, আম্মা অলরেডি আয়োজন শুরু করে দিয়েছে। তাসনুবা রাগে ফুঁসছিল। রায়হান বলল, তুমি কাল তোমার রান্না খাওয়াবে সবাইকে। আজ ওদের বাড়িতে যেহেতু আয়োজন হয়ে গেছে। তাসনুবা রাগ করে চলে গেল সেখান থেকে। সেখানকার পুরো দৃশ্যপট ভিডিও করেছিল শাওন। ভিডিও শেষে সে শায়নার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বলল, দেখ এখানে ঈদ লেগে গেছে। শায়না বাবুর কাপড় চোপড় কাঁথা কম্বল ভাঁজ করছিল। আম্মা শুকিয়ে এনে দিয়েছে, ভাঁজ করা হয়নি। ঘরটা গোছগাছ করতে হবে, এলোমেলো হয়ে আছে। তখনই শাওনের ভিডিওটা চালু করে সে কাজ করতে লাগলো। ব্লু রঙের শার্ট পরনে তাজদার সিদ্দিকির কোলে হলুদ ফ্রক পরা একটা ফুল জল জল করছে, যেটাকে তাজদার সিদ্দিকি সব ভুলে পরম মমতায় অজস্র আদরে ভরিয়ে দিচ্ছে। ভিডিওটা বারবার শেষ হয়ে আবারও শুরু হতে লাগলো। তবুও শায়না তৃষ্ণা মিটল না। শায়না নাকি একজন মায়ের যে তার সন্তানকে পিতৃস্পর্শ পেতে দেখে সন্তুষ্ট হচ্ছিল। বুকটা ভরে যাচ্ছিল একটা অদ্ভুত অচেনা সুখে। হয়তো তাজদার সিদ্দিকি শুধু লন্ডন থেকে দৃশ্যটা দেখতে পায়নি বলে মনোকষ্টে তাকে কথাটা বলে ফেলেছিল। তাজদার হঠাৎ দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল, তাই তেমন কিছুই কেনাকাটা করতে পারেনি। তবে হরেক রকমের চকলেট এনেছে। বাবুর মা আর বাড়ির ছোট সদস্য তিতলি তাসফিনের জন্য অল্প স্বল্প কেনাকাটা করেছে। সাথে আনিসকে দিয়ে কেক মিষ্টি কিনে আনিয়েছে। যদিও বাবুর জন্মের পর পুরো পাড়ায় মিষ্টি বিলানো হয়েছিল। অনেকে মুখ মুচড়েছিল এই বলে মেয়েই তো হয়েছে, মিষ্টি বিলানোর কী দরকার। কিন্তু তাজদারের কথা মতো ঘরের সদস্য সংখ্যা অনুযায়ী মিষ্টি বিলিয়েছিল তৌসিফ আর শাওন মিলে। শ্বশুরবাড়ির জন্য যা যা এনেছে তাই ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে। তিতলির গলার আওয়াজ শোনা যাচ্ছে। শায়না তার গলা শুনে ঘর থেকে বের হলো। শারমিলা এসে বলল, ফকিন্নিদের মতো এটা কি ওড়না পরেছিস? যা কাপড়টা পাল্টা। এটা রঙই এমন, গত সপ্তাহে নামিয়েছি পরার জন্য। তাও পাল্টা, রঙিন কিছু পর। এটা কোন দিকে খারাপ আপা? এত কথা বলিস কেন? যেটা বলছি সেটা কর। শায়না আবারও ঘরে চলে গেল। আলমিরার ভাঁজ থেকে নতুন একটা কাপড় নামালো। এটা তার মামা শ্বশুর দিয়েছিল বাবু হওয়ার পরে। সেলাই করার পর একবারও সে পরেনি। বেবি পিঙ্ক, নীল আর সোনালি রঙের উপর পুরো ড্রেসটা দারুণ সুন্দর। কটনের উপর এমব্রয়ডারি কাজ করা। সেটা পরে বের হতেই দাদিমা সরু চোখে তার দিকে তাকালো। শায়না বলল, এইভাবে তাকাচ্ছ কেন? লাল টকটকে কিছু পরাতে পারস নাই? এনার কিছু বলতে ইচ্ছে করলো, কিন্তু সে নিজেকে সংযত করলো। কারণ সে কিছু বললে দাদিমা এমন কিছু তাকে বলবে যেটা সে সহ্য করতে পারবে না, চিৎকার দিতে ইচ্ছে করবে। শারমিলা এসে বলল, এটা ঠিক আছে, মুখে কিছু মাখ। মুখটা কেমন করে রেখেছিস? এত শুকনো কেন? আপা বেশি কথা বলো তোমরা। বাবু কাঁদছে, নিয়ে আসো। বাবুর কান্নার শব্দ আরো গাঢ় হচ্ছে। আম্মা বাবুকে নিয়ে আসো, কাঁদছে সে। শাহিদা বেগম বললেন, কাঁদুক, ওর বাপের কোলেই কাঁদছে। আনিস ভেতরে ঢুকে এলো, বলল, আম্মা শাওনকে বাজারে পাঠাচ্ছি, কিছু লাগলে বলো, ও নিয়ে আসবে। ভাবি ফ্রুটস আছে কিনা দেখো তো। সাবরিনা এসে বলল,
আপেল শেষ হয়ে গেছে, আর হ্যাঁ মিষ্টি দই লাগবে, আর কিছু লাগবে না। শাহিদা বেগম এসে বলল, আইসক্রিমের কথা বলবা না? ও হ্যাঁ, আইসক্রিম আছে অল্প, আরও লাগবে। ভ্যানিলা ফ্লেভারটা আনতে বলেন। শাওন এসে আনিসের হাতে টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আম্মা, আব্বা কোথায়? তাজ এসেছে? সাবরিনা? সাবরিনা মাথায় কাপড় তুলতে তুলতে সাড়া দিল, জি। দাদিকেও নিয়ে আসো। জি আসছি। শাহিদা বেগম শাশুড়ি আর পুত্রবধূকে নিয়ে বসার ঘরে গেলেন। পর্দার আড়ালে দাঁড়িয়ে সবাইকে সালাম দিয়ে বলল, সবাইকে চমকে দিয়েছেন ভাইয়া। তাজ অল্প করে হাসলো মেয়েকে সামলাতে সামলাতে। হ্যাঁ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। বুড়ি কাঁদছে কেন? নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে। এত ভারী ফ্রকটা পরানোর দরকার ছিল না। আচ্ছা, আমি একটা পাতলা গেঞ্জি নিয়ে আসি। শাইনা? জি। শাইনার সারা বসার ঘর অবধি চলে এলো। তাজদার সিদ্দিকীর কানেও। সাবিনা যেতে যেতে বলল, বাবুর জন্য একটা পাতলা গেঞ্জি দাও। সেই ফাঁকে শাহিদা বেগমের সাথে আফসার সাহেবের সাথে দাদিমার সাথে তাজদারের সাথে কথোপকথন চলল। সবাই খুব আস্তে ধীরে কথা বলছিল যাতে শাইনার কান অবধি না। এর দিকে দাদিমা বললেন, আচ্ছা মিয়া, যখন এসে পড়েছে তখন তার বিবিকে সে সামলে নেবে। তোমরা অত টেনশন করো না। আর কি বলো না জামাই? তাজদার মুচকি হাসলো। দাদিমা জানতে চাইলেন, মেয়ে কার মতো হয়েছে? আমার মতোই। স্বভাব নিশ্চয়ই মায়ের মতো হবে। শান্ত। রাগ ওঠার অবধি সবাই শান্ত। দাদিমা হেসে বললেন, মা মেয়ে দুটোর মাথা খাবে এবার। দলকার ভারী হচ্ছে, বোঝা যাচ্ছে না এখনো। দাদিমা হাসলেন। শাহিদা বেগম নাস্তার আয়োজন করে ফেলেছেন। তাজদার মানা করে দিল, সে আর কিচ্ছু খাবে না, শুধু এক মগ কফি হলেই যথেষ্ট। মাথা ধরে আছে। আনিস বলল, তুই শায়নার সাথে দেখা করে আয়, কফি পাঠাচ্ছি আমি। তাজদার তার সাথে কথা বলতে বলতে মেয়েকে নিয়ে ভেতরে চলে গেল। শায়না দরজার কাছে দাঁড়িয়েছিল। আনিসের সাথে সাথে কথা বলতে বলতে তাজদার দরজার কাছে তাকানো মাত্রই শায়নার সাথে চোখাচোখি হয়ে গেল এক মুহূর্তের জন্যে। অথচ মনে হলো কি যেন লণ্ডভণ্ড হয়ে গেল। সে সৌজন্যতার খাতিরে সালাম দিল। তাজদার খুব আলতো করে সালামের জবাব দিয়ে ড্রেসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা পাতলা গেঞ্জি পরিয়ে দাও, এটাতে ওর অসুবিধা হচ্ছে। শায়না বাবুকে তার কোল থেকে নামিয়ে নিল। আনিস বলল, আচ্ছা তোরা কথা বল, আমি কফি পাঠাচ্ছি। এখন দরকার নেই, পরে। আনিস রান্নাঘরের দিকে চলে গেল। শায়না ঘরে ঢুকলো। বাবু মায়ের কোল পেয়ে শান্ত হয়ে গেল। শায়না তাকে বিছানায় শুয়ে একটা পাতলা টি শার্ট পরিয়ে দিয়ে নাকে নাক ঘষে আদর করলো। তাজদার সেটা দেখে ওয়াশরুমে ঢুকেছে মুখ ধুতে। তিতলি ঘরে উকি দিল। শায়না চমকে তাকালো তার দিকে। তিতলি বড় বড় কয়েকটা বক্স এনে ঘরের মেঝেতে রাখলো। তারপর তাজদারের শার্ট প্যান্ট শায়নার কাঁধে ঝুলিয়ে দিয়ে হেসে বলল, বলে নিচে কুদে লাফিয়ে লাফিয়ে চলে গেল। শায়না যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। তাজনা হাত দুটো নেড়ে নেড়ে আবারও কাঁদছে। তাজদারের গলা ভেসে এলো, শাইনা, তিতলি কাপড় এনে দিয়েছে? সে বাথরুমের দরজা খুলে একটা হাত বাড়িয়ে দিল। শায়না তার বাড়িয়ে দেওয়া হাত দেখে নতুন তোয়ালে বের করে ওয়াশরুমের সামনে গিয়ে কাপড় চোপড় বাড়িয়ে দিল। তারপর মেয়ের কাছে চলে এলো। ঘরের আলো নিভিয়ে দিয়ে মেয়েকে বুকে টেনে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। তাজনা খেতে খেতে থেমে গিয়ে আবারও মায়ের মুখের দিকে তাকালো। শায়না তার কাণ্ড দেখে হেসে মাথায় আদর করে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমান। কিছুক্ষণ পর ডিম লাইটটা জ্বলে উঠল। শায়না চোখে মেলে আয়নার দিকে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকী তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে তাদের দিকে তাকাচ্ছে। তাজদার হঠাৎই আয়নার দিকে তাকিয়েছে মনে হতে সে চোখ বন্ধ করে শুয়ে রইল। মামের নড়াচড়া নেই দেখে সে দরজা বন্ধ করে একবার উকি দিল। বোঝা যাচ্ছে না কিছু। সে আর একটু ভালো করে উকি দিল, কিন্তু মামের নড়াচড়া পাওয়া গেল না। সে ধীরে পাশে শুয়ে শায়নাকে ডিঙিয়ে তাজনাকে দেখার চেষ্টা করলো। চোখ বন্ধ। মায়ের বুকের উষ্ণতায় মুখ গুজে দুগ্ধ পান করছে নির্বিকার, নিশ্চিন্ত, অপার্থিব শান্তিতে। তাজদারের মনে হলো তার জীবনে দেখা সব সুন্দর দৃশ্যকে ছাপিয়ে গেছে এই মুহূর্তটি। এমন সুন্দর মুহূর্ত সে আর কখনোই দেখেনি। শায়না এতক্ষণ ঘুমের ভান ধরে থাকলেও আর চুপ থাকতে পারল না। ওড়না টেনে সে নিজের আর মেয়ের মাথাটাকে ঢেকে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। লজ্জা শরমের মাথা খেয়ে হাঁ করে কি দেখছে আজব তো। তাজদার হাত বাড়িয়ে ওড়নাটা সরিয়ে দিল। তারপর শায়নার মাথায় ধীরে ধীরে ঠোঁটের স্পর্শ রাখলো। শায়নার শরীরটা অজান্তেই কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী হচ্ছে, অনেকটা
ফোপানির মতো শ্বাস টানছে। ঠিক উঠে যাওয়ার সময় গালে এসে ঠোঁট চেপে দিল তাজদারের ঠোঁট জোড়া। ক্ষণিকের জন্য সব শব্দ তখন হারিয়ে গেছে বলে মনে হলো। তাজদারের ঠোঁট জোড়া মুখটা তার গাল চেপে বসে রইল। এতেই সব শক্তি ক্ষয়। এটাই তার দিকে প্রশ্ন ছুড়ে দেয়নি আর কতবার কতভাবে তুমি বুকের সাথে লেপ্টে থাকা শিশুটিকে, গালের সাথে লেগে থাকা স্পর্শটুকুকে তাজদার সিদ্দিকীকে অস্বীকার করবে? তাজদার ফিসফিস করে জানতে চাইল। আমাকে দেখে তুমি খুশি হওনি? জবাব না দিয়ে নিজেকে সামলে নিয়ে শোয়া থেকে উঠে বসলো শায়না। তাজদার নিঃশব্দে বিছানার কিনারায় নামলো। শায়না ঠিক দরজা খুলতে হঠাৎ এক ঝটকায় তাজদার তার হাত শক্তভাবে আঁকড়ে ধরে নিজের দিকে টেনে নিয়ে তাকে চারিপাশ থেকে জড়িয়ে ফেললো। আর কোনোভাবে পালানোর রাস্তা রাখলো না, পালাতে দিল না। শায়না অবাক চোখে তার মুখের দিকে তাকালো চোখ তুলে। তাজদার একটা নিঃশ্বাস ফেলে নিস্তেজ কণ্ঠে বলল, আমার সাথে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলো। যা ফোনে বলছিলে তার সামনাসামনি বলো। আমার দিকে তাকাও। আমি গত 2 রাত ঘুমাতে পারিনি। আমি জানি আমি কি পেয়েছি জীবনে, কিন্তু এতটুকুই বুঝতে পারছি আমি খুব বড় কিছু হারাতে যাচ্ছি। তোমার সব অভিযোগ আমাকে খুলে বলো প্লিজ। শায়না ধীরে ধীরে বলল, কিছুক্ষণ আগে মেসেজ এসেছে, কাবিনের টাকা নিশ্চয়ই। থ্যাঙ্কস, ভাবিনি এত তাড়াতাড়ি দিয়ে দেবেন। আবারও একটা ভুল ধারণা। তাকে কে বলেছে এই বাচ্চা মেয়েটাকে বিয়ে করতে? তাজদার তাকে ধীরে ধীরে ছেড়ে দিয়ে বলল, কাবিনের টাকা দেওয়ার উদ্দেশ্য অন্য। তুমি আমার দিকে তাকাও। শায়না তাকালো না। তাজদার হতাশ কণ্ঠে বলল, তুমি কেন কাঁদছো শায়না? আমি আপনার জন্য নিশ্চয়ই কাঁদছি না, কাঁদবো না। কাছে আমি নিজের জন্য। ভবিষ্যতেও যদি কাঁদি তবে নিজের জন্যই কাঁদবো, নিজের ভাগ্য দোষে, কর্ম দোষে। তাজদার তার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। কিছুক্ষণ পর প্রশ্ন করলো, আমার জন্য তুমি কখনোই কাঁদোনি? সরাসরি এই জবাব শায়নার। না। আমি শুনেছি, আমার অ্যাক্সিডেন্টের খবর শুনে তুমি কেঁদেছিলে। হ্যাঁ, স্বাভাবিক। ভেবেছিলাম আপনি। তাজদার তাকে বাকিটা বলতে না দিয়ে বলল, মরে যাব। শায়না অকপটে বলল, হ্যাঁ। তাজদার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এখন তুমি আমাকে ছেড়ে থাকতে চাও? হ্যাঁ। তাজদার হালকা ঝুঁকে তার মুখের দিকে চেয়ে বলল। তখন আমি খুব বাঁচবো। শায়নার কথাটা শুনে তার দিকে চোখ তুলে তাকালো। তাজদার তার হাত ধরতে যেতেই শায়না হাত সরিয়ে ফেলে। পিছিয়ে গিয়ে কাপা স্বরে ধরা গলায় বলল, I have no emotions for you. ওকে, নো মিন্স নট অর্ডিনারি। ইউ হ্যাভ এক্সট্রাঅর্ডিনারি ফিলিংস ফর মি। মিথ্যে। তাজদার জোরপূর্বক হালকা হাসার চেষ্টা করলো। এটাই সত্যি। তুমি আমাকে ভালো না বেসে নিজেকে বিজয়ী ভাবো এক অদ্ভুত যুদ্ধে নেমেছিলে। এখন যখন বুঝতে পারছো জিতছ না বরং হারছো, তখন কষ্টটা তোমার গলায় এসে আটকে যাচ্ছে। শায়না চলে যেতে চাইলে তাজদার বলল, পালিয়ে পালিয়ে কতদিন থাকবে মমতাজ? শায়না থেমে গিয়ে তার দিকে তাকালো। এই লোকটা কেন এসেছে আজকে? তাকে মেরে ফেলতে? তাজদার ঠোঁটের কোণায় হালকা বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, ছোট থেকে যাকে ঘৃণা করে এসেছো তার ঘর করতে হচ্ছে। এটা তোমার কাছে একটা হার, সবচেয়ে বড় হার। তার বাচ্চার মা হয়েছ, তার চেয়েও বড় হার তার জন্য তোমার মন পুড়ছে। অস্বীকার করবে? শায়না চোখের জলে গাল ভিজে যাচ্ছে। তাজদার তার গালের একপাশে আলতোভাবে নিজের হাত রাখলো। শায়না তার চোখের দিকে তাকালো। হাতের স্পর্শটুকু অল্প, কিন্তু তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। তাজদার তার ডান গালে আঙ্গুল বুলিয়ে ভেজা গাল মুছে দিতে দিতে বলল, বাহ্যিক সৌন্দর্যের মুগ্ধ হয়ে তোমাকে বিয়ে করেছি, এ কথা সত্য। তাই মাঝে মাঝে আমার নিজের মনে সন্দেহ হতো কখনো তোমার প্রতি আমার প্রেরিত এসে পড়ে কিনা। কিন্তু আজ আমি নিজের প্রতি সন্তুষ্ট। আই লাভ অলস ইয়োর ফল্টস, মিস্টেক্স, এভরিথিং, ইনসিকিউরিটিস, ইনপারফেকশন, স্টপ ননসেন্স, মুডস, এনজাইটিস, এভরিথিং দ্যাট স্কেমস ইউ। শায়না তার চোখের দিকে চেয়ে রইল। তার বাম চোখ থেকে এক ফোঁটা জল গড়ালো। সাথে সাথে ভেজা গালটার সাথে সাথে মুছে দিতে দিতে তাজদার বলল, আমি পারফেক্ট নই। আমি শত চেষ্টা করলেও তোমার মতে হতে পারবো না। তবে তুমি 1000 অভিযোগ জমাও, আমি অভিযোগের ভার নিতে না পারে একদিন হয়তো তোমার মতোই হয়ে উঠব। সেই একদিনটা মৃত্যুর আগ অব্দি যে কোনো একদিন আসবে। কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? তার চেয়ে বড় কথা, আমি কোথায় যাব? আমার দিকে একটু ভালো করে তাকাও, তাকাও না। শায়না তাকালো। চোখ মুখ ফুলে উঠেছে। তাজদার দু হাত তার দুগালের পাশে রাখতেই শায়না ফুপিয়ে উঠে আবারও চেপে গেল। তাজদার বলল, আমি লোকটা ভীষণ খারাপ না? তোমাকে খুব কষ্ট দেই,
বিনিময়ে তুমিও আমাকে কষ্ট দাও, কিন্তু পালাতে চাইছো কেন? পালিয়ে গেলে আমাকে মুক্তি দেওয়া হয়ে গেল না? তুমি আমাকে মুক্তি দেবে কেন? এই যে আমি তোমাকে আরো জোরাজোরি করছি, তোমার আমার সম্পর্কটা অমন। যাই করো না কেন, সবটাই দোষের। শায়না দাঁড়িয়ে রইল, তার চোখ থেকে নীরবে জল গড়াচ্ছে। তাজদার তার হাত তুলে হাতের উল্টো পিঠে একটা চুমু খেয়ে বলল, আর রইল কাবিনের টাকা। মানুষ নিয়ম বানিয়েছে, বউ দিয়ে ফেলার সময় কাবিনের টাকা দেওয়ার, আমি নেওয়ার সময় দিলাম। আমি তোমার কাছ থেকে তোমাকে নিয়ে নিলাম পুরো কাবিনের টাকা দিয়ে। রাতের খাবার দাবার সবাই মজা করে খেয়েছে। খাওয়ার সময় তাজদার জানালো তারা কাল ঢাকা চলে যাবে, ফ্ল্যাটে থাকবে যে কয়দিন আছে, তারপর শায়নাকে বাড়িতে নিয়ে চলে যাবে। তাজউদ্দিন সিদ্দিকী বলল, তোমার যা ইচ্ছে। শায়না রান্নাঘরটা সবার হাতে হাতে সামলে দিয়ে ঘরে এসে দেখলো বাবা মেয়ে একই ভঙ্গিতে ঘুমাচ্ছে। পা একটা লম্বা করে আরেকটা একটু কুড়িয়ে এসে বিছানার নিচে হাঁটু মুড়ে বসে বিছানায় আলতো করে মাথা রেখে তাজদার সিদ্দিকীর দিকে চেয়ে রইল। মুখ, গাল, কপালে ঠোঁট সব আজ এক নজরে দেখে নিল। সে এমন নির্লজ্জের মতো করে তাজদার সিদ্দিকীকে কখনো দেখেছে সে? অনেকক্ষণ পর খেয়াল হলো মাথার নিচে বালিশ রাখেনি। সে ধীরে ধীরে বালিশ দিল তাজদারের মাথার নিচে। মাথাটা আবারও পড়ে গেল বালিশ থেকে। ওখানে কি এভাবে এলোমেলো হয়ে বালিশ ছাড়া ঘুমায়? সে বিছানায় উঠে বসলো, মাথার নিচে এবার ভালোভাবে বালিশটা রাখলো। কিছুক্ষণ পর মাথাটা স্বেচ্ছায় তার কোলের উপর উঠে এলো, কোমরের চারিপাশে জড়িয়ে ধরে যেখানে মাতৃত্বের প্রথম দাগ বসেছে সেই সেলাইয়ের দাগ তাজদার সিদ্দিকী ঠোঁট জোড়ায় ধীরে ধীরে স্পর্শ করলো। দিন তাজদার শায়নাকে নিয়ে ঢাকায় রওনা দিয়েছে। রসনারা নীরবে সম্মতি দিয়েছে। তাজদার মায়ের মন খারাপ বুঝতে পেরেছিল, তাই কথা দিয়েছে একদিন আগে সে ফিরে আসবে, বাড়িতে সবার সাথে সময় কাটাবে, এমনকি তার মামার বাড়িতে গিয়েও ঘুরে আসবে। তখন রসনারা খুশি হয়েছিল। আকাশপথে সংক্ষিপ্ত যাত্রা শেষে তারা যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো, তখন বিকেলের রোদেল আকাশটা কিছুটা মলিন হয়ে এসেছে। চট্টগ্রাম থেকে বিমানে আসায় ক্লান্তি খুব একটা হয়নি, তবে শায়নার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা ছিল। মেঘের উপর দিয়ে ওড়ার প্রথম অভিজ্ঞতা। নিজের অজান্তে এই বারবার তাজদারের কাছে গল্প করছিল। তাজদার চুপচাপ তার এক্সাইটমেন্ট দেখছিল আর মনে মনে ভাবছিল ইউকে গিয়ে যখন সেখানকার দর্শনীয় স্থানগুলো সে দেখবে তখন তার উত্তেজনা কেমন হবে। যদিও এইবার সম্ভব না, তার চতুর্থ বর্ষের ফাইনাল শেষ হওয়ার পর ইনশাল্লাহ। বিমানবন্দর থেকে তাজদারের ব্যক্তিগত গাড়ি থেকে তাদের নিয়ে রওনা দিল গুলশানের উদ্দেশ্যে। ঠেলে যখন তারা গুলশানের অভিজাত সেই বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ফ্ল্যাটের লিফট থেকে বের হয়ে তাজদার যখন চাবি দিয়ে দরজা খুলল, শায়না কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিশাল বিশাল ড্রয়িং রুম, কাচের দেয়াল দিয়ে বাইরের শহরের আলোকসজ্জা দেখা যাচ্ছে। সাজানো গোছানো আধুনিক ঘরটি তাদের কাছে একদম রূপকথার মতো মনে হলো। তাজদার মুখ খুলে বলল, ওয়েলকাম শাইনা মমতাজ। আপনার শাহজাহান আপনার জন্য ছোট্ট একটা রাজমহল বানিয়ে রেখেছে। শায়নার কোলে বাবু তখনও ঘুম। সে বাবুকে বুকের সাথে ধরে চারিপাশে তাকালো, তারপর মৃদুস্বরে বলল, থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম। তাজদার হালকা মাথা নুয়ে তার ধন্যবাদ গ্রহণ করে ভিতরে চলে যেতে বলল। শায়না মেয়েকে বিছানায় রেখে এসে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। নিচে গুলশানের ব্যস্ত রাস্তা, নামি দামি সব রেস্তোরাঁ আর মানুষের আনাগোনা। চট্টগ্রামের সেই শান্ত স্নিগ্ধতা এখানে নেই যদিও। তাজদার পাশ থেকে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি ডিনার অর্ডার দিচ্ছি, আজ বাইরে যাচ্ছি না। শায়না তার দিকে তাকালো, তারপর মাথা দুলিয়ে সায় জানালো তার এখানেই ভালো লাগছে। বড় আম্মুকে তার ছেলের কথা দিয়ে এসেছে, একদিন আগেই ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটাবে। সেই দায়িত্ববোধী শায়নাকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে, নইলে এখানে এসেও তার টেনশন। ও তাকে কি ভাবছে এই ভেবে তার অতিরিক্ত দুশ্চিন্তা করার এই রোগটা কবে দূর হবে সে জানে না। এই সব ভাবতে ভাবতেই সে হঠাৎ খেয়াল করলো তাজদার সিদ্দিকী আজও ব্লু রঙের শার্ট পরেছে। এটা আগেরটা না, অন্য ডিজাইনের। আর ফর্সা গায়ে ডার্ক ব্লু শার্টে এত মানিয়েছে। আর কতগুলো ব্লু শার্ট আছে জিজ্ঞাসা করতে গিয়েও সে করলো না। সে কেমন বউ, বরের কতগুলো শার্ট আছে জানে না। শায়নার মুগ্ধতা কাটতে না কাটতে ডোরবেলের শব্দ শোনা গেল। তাজদার তখন ফোনে খাবারের অর্ডার দিচ্ছিল। শায়না অবাক হয়ে দরজার দিকে তাকালো। তাজদার ইশারায় শায়নাকে ভেতরে যেতে বলে নিজেই দরজা খুলল। দরজার ওপাশে মাঝবয়সী এক ভদ্রমহিলা, তার পেছনে দুজন তরুণী দাঁড়িয়ে, সবার হাতে কোনো না কোনো গিফট বক্স বা খাবারের প্যাকেট। কেমন আছো বাবা? নুভা, তিতলি কেউ আসেনি ওরা? না আন্টি, আপনাদের নাতনি আর মা এসেছে। আসুন, কেমন আছেন?
আছি আলহামদুলিল্লাহ। এই তোমাদের কি খবর? মেয়ে দুটো লজ্জা পেয়ে গেল। ভদ্রমহিলা বেশ আন্তরিকতার সাথে ভেতরে ঢুকলেন। নিচ থেকে গাড়ির কাছে শুনলাম তোমরা এসেছো। তোমার আম্মা যদিও ফোন করে বলেছিলেন তোমরা আসতে পারো, কিন্তু আমি তেমন বিশ্বাস করিনি। তো হুট করে দেশে ফিরলে যে। তাদের কথাবার্তার মাঝে শায়না পর্দার আড়াল থেকে ধীর পায়ে সামনে আসতে সবার দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ হলো। তাজদার পরিচয় করিয়ে দিল। শাইনা মমতাজ। আর শাইনা, ইনি আমাদের উপর ফ্ল্যাটের রেশমা আন্টি, আর এরা ওনার 2 মেয়ে, প্রীতু আর তুলি। রেশমা বেগম মুগ্ধ চোখে শায়নাকে দেখলেন। শায়না ওনার সাথে অল্পতেই গল্প জমিয়ে দিল। রেশমা আন্টি নিজের হাতে বানানো অনেক বড় একটা পুডিং আর কিছু ফলমূল আর বাবুর জন্য ড্রেস নিয়ে এসেছেন। পাশের ফ্ল্যাট থেকে মিস্টার তপন আর তার স্ত্রীও চলে এলেন। তারা সবাই অ্যাপার্টমেন্টের পুরনো বাসিন্দা। তাজদার ব্যাচেলার থাকাকালীন সেভাবে কারোর সাথে মেশার সুযোগ পায়নি, কিন্তু শায়নার আগমনে সবাই একটু বাড়তি আগ্রহ নিয়ে দেখা করতে এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে ছোটোখাটো একটা আড্ডা জমে উঠল। শায়না কিছুটা লাজুক হলেও সবার আন্তরিকতায় দ্রুতই সহজ হয়ে গেল। এরই মধ্যে তাজনাকে নিয়ে আসতে প্রীতু আর তুলি হুমড়ি খেয়ে পড়ল। আল্লাহ, এত কিউট বাবু, একদম তাজ ভাইয়ার মতো নাক পেয়েছে তো। তাজদার দেখলো শায়না যে দ্বিধা আর জড়তা ছিল প্রতিবেশীদের এই স্বতঃস্ফূর্ত আনাগোনায় তা মুহূর্তেই কেটে গেছে। সে মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। ব্যস্ত জীবনেও যে মানুষ এতটা আপন হতে পারে সেটা শায়নার জন্য একটা নতুন অভিজ্ঞতা। সবার হাসাহাসি আর খোশ গল্পে ফ্ল্যাটটা প্রাণচঞ্চল হয়ে উঠল। তাজনারও আনন্দের শেষ নেই, যদিও তার সবার সাথে মিশে যাওয়ার স্বভাব আছে। কার স্বভাব পেয়েছে এটা নিয়ে সে আর শায়না দুজনেই সন্দিহান। শায়নার ছোটবেলায় এই স্বভাবটা ছিল, সবার সাথে মিশত, সবার ঘরে যেত, মান অপমান বুঝতো না। অতটা বড় হতে হতে সে অনেক সংকুচিত হয়ে গিয়েছে। আর তাজদার ছোটবেলা থেকে একগুঁয়ে ছিল, সহজে কারোর সাথে মিশত না। হাতে গোনা কয়েকটা কাজিন আর বন্ধু ছিল তার। বন্ধু করতো মানুষ বেছে বেছে। এখন যদিও নেটওয়ার্কিং আর সোশ্যাল কমিউনিকেশনের কারণে তার অনেক পরিচিতি বেড়েছে, কিন্তু আগে এতটাও ছিল না। তাই এই তাজদার বাবার স্বভাব পেয়েছে বললে ভুল হবে। রেশমা আন্টি তাদের ডিনারে দাওয়াত করলো। তাজদার তা বিনয়ের সাথে ফিরিয়ে দিল। রেশমা আন্টিও জোরাজুরি করলো না, উনি ডিনারের প্রস্তুতি নিয়ে আসেননি। সৌজন্যতার খাতিরে বলা দরকার তাই বলেছে, কিন্তু আগামীকাল তাদের লাঞ্চ ওখানেই করতে হবে এমন ওয়াদা করে ফিরে গেলেন। ও হ্যাঁ, ইতিমধ্যে আরও কয়েকটা দম্পতি দেখতে এসেছে, খাবার দাবার আর বাবু আর বউয়ের জন্য উপহার সামগ্রী নিয়ে। শায়না এইটুকুতেই বুঝলো বাড়িয়ারা হিসেবে বড় আব্বু হয়তো আন্তরিক মানুষ, তাই সবাই তাদের সাথে এত আন্তরিকতা দেখাচ্ছেন। কিছুক্ষণ পর রান্নাঘরের কাউন্টারে রাখা বড় বড় কয়েকটা ব্যাগ খুলতেই তাজদার আর শায়না একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। শাহিদা বেগম যে ভেতরে ভেতরে এত আয়োজন করে রেখেছেন সেটা তারা খুনাক্ষরেও টের পায়নি। ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এলো কয়েক কেজি আটা, ময়দা, 2 লিটারের তেলের বোতল, এমনকি কয়েকটা গায়ে মাখা সাবান আর শ্যাম্পুর প্যাকেটও। শাহিদা বেগম হয়তো ভেবেছেন জামাই বউ ঢাকা গিয়ে হুট করে কোথায় এসব খুঁজবে, তার চেয়ে ঘরে থেকে গুছিয়ে দেওয়াই ভালো। তাজদার একটা সাবানের প্যাকেট হাতে নিয়ে বলল, সিরিয়াসলি গুলশানে কোনো দোকানপাট নেই নাকি আমরা কোনো গহীন জঙ্গলে সংসার পাতে যাচ্ছি? শায়না আটার প্যাকেটটা গুছিয়ে রাখতে রাখতে বলল, ভালোই হয়েছে, কাল সকালে অর্ডার করতে হবে না কিছুই। হাসাহাসির কথাবার্তার মাঝে ডেলিভারি বয় খাবার নিয়ে এলো। বিফ বিরিয়ানি আর কাবাবের মোমো গন্ধে ড্রয়িং রুম ভরে উঠল। তাজদার খাবারগুলো টেবিলে সাজাতে সাজাতে বলল, লিসেন শাইনা মমতাজ, আম্মা যেহেতু এত কষ্ট করে আটা পাঠিয়েছেন, কাল সকালে কিন্তু আমি গরম গরম হাত রুটি খাবো, কোনো এক্সকিউজ চলবে না। শায়না সরু চোখে তার দিকে তাকালো। আমি ঘরের সমস্ত কাজ জানি, আপনি কি মনে করেন আমি কাজ জানি না? তাজদার ইচ্ছে করে বলে, তেমনই শুনেছি। মানে রান্নাবান্না একটা বেসিক স্কিল, এটা আমি পারবো না আপনি ভাবলেন কি করে? আপনি ভুলে যাচ্ছেন আমি কয়েক মাসের প্রস্তুতি নিয়ে IELTS দেওয়া মেয়ে। আমার স্কোর দেখে কেউ ভাবতেই পারবে না আমি এত অল্প সময় প্রস্তুতি নিয়েছি। তাজদার তার গড়গড় করে বলা কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে গম্ভীর হয়ে। মনে হচ্ছে এই প্রথম তার সাথে কোনো জড়তা ছাড়া, সংকোচ ছাড়া, কোনো মেকিভাব ছাড়া এত সাবলীলভাবে কথা বলছে শায়না মমতাজ। শায়না কথা বলতে বলতে তার দিকে তাকিয়ে থেমে গেল। তাজদারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে চুপসে গেল। তাজদার তার দিকে এগোতে এগোতে ঠোঁট উল্টে বলল, মানে? শায়না অবাক হলো। পিছিয়ে যেতে যেতে তার বুক বরাবর হাত ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল,
ঘরের মানুষের কাছে পরে কজন এমন স্কোর এনেছে আর সেটা আগে দেখান। তাজদার এক চুলও পিছু হটল না, বরং শায়নার হাতটা সুকৌশলে নিজের হাতে পেঁচিয়ে নি তাকে চট করে টেনে নিল নিজের আয়ত্তে। শায়নার শ্বাস আটকে এলো, চোখে চোখ রেখে ঠোঁটের কোণে অল্প করে আত্মবিশ্বাসী হাসি ঝুলিয়ে তাজদার বলল, মেনে নিলাম স্টুডেন্ট ভালো ছিল, ব্রিলিয়ান্ট ছিল। তাজদারের এই আকস্মিক আক্রমণে শায়না কিছুটা হকচকিয়ে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডে ধুকপুকানি এক লাফে বেড়ে গেল কয়েক গুণ। সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে বরং স্থির দৃষ্টিতে তাকালো তাজদারের চোখের দিকে। তাজদার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।